আমি আচার্য শ্রী সুখেন শাস্ত্রী। আজ আমি যেটা আলোচনা করব আপনাদের সাথে, এটা নিয়ে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আজকের দিনে আমরা প্রচুর ফেস করে থাকি বা দেখে থাকি। এরকম ঘটনা সবারই ঘরে ঘটে থাকে। প্রথমত হলো যে দেখুন, আজ শারীরিক সমস্যা কিন্তু সবার মধ্যেই আসছে কম বেশি। তো আমরা সেই মুহূর্তে কিন্তু একজন ডক্টরের কাছেই আমরা শরণাপন্ন হই, কারণ আমাদের কাছে কিন্তু দৃষ্টিমান ভগবান যদি বলেন, বা যাকে আমরা দেখতে পাই, তো ভগবান আমাদের যারা রয়েছেন, তো সেই 33 কোটি দেবতার পরেই কিন্তু আমরা ডাক্তারকে একটা স্থান দিই। কারণ যখন কোনো মারাত্মক রোগ ব্যাধিতে মানুষ ভোগেন বা শয্যাশায়ী হন, তখন কিন্তু ডাক্তারই একমাত্র ভগবান হিসেবে আমাদের সামনে দ্বারস্থ হন বা এসে উপস্থিত হন। তো আজ সেই ডক্টর বা তাদের সম্পর্কে আমি কিছু একটা ভিডিও বানাচ্ছি। তো প্রথমত হলো, আজ আমরা যখন চিকিৎসা করাই, অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসার মাধ্যমেও অনেক জাতক জাতিকার বা অনেক বয়স্ক লোকও হতে পারে, তো কারোর না কারোর ভুল চিকিৎসায় প্রাণহানি হয় বা মৃত্যু ঘটে। তো আমরা তখন কিন্তু দোষারোপ করি পুরোপুরি ডক্টরকে, যে ডক্টর খারাপ, ভালো না, সে ট্রিটমেন্ট করতে পারেনি, ভুল চিকিৎসা করেছে, যার দরুন আজ আমার পেশেন্ট মারা গেল বা নেই সে পৃথিবীতে। তো এই ভুল ট্রিটমেন্টের পেছনে কিন্তু ডক্টরের হাত যেটুকু আছে, তার থেকেও অনেক বড় হাত কিন্তু অন্য একজনের থাকে, যার দরুন কিন্তু ডাক্তার ভুল করছে, বা ডাক্তার কিন্তু প্রথম থেকেই ভুল করছে না। এই ভুল করার পেছনে কিন্তু প্রথম আমি বলবো ডায়াগনস্টিক সেন্টারগুলো দায়ী। আজ আমরা কোনো ডক্টরকে দেখানোর পরে সেই ডক্টর যখন আমাদের রোগের ওপর একটা জাজমেন্ট করার পরে কিছু টেস্ট লিখে দেয়, তো সেখানে আমরা সেই টেস্টগুলো করতে কিন্তু একটু ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়েই উপস্থিত হই। সেখানে আমরা চেক আপগুলো করাই। তো সেক্ষেত্রে কিছু গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু ধার দেনা করেও চেক আপগুলো করায়। অবশেষে সেই চেক আপের রিপোর্ট যদি সঠিক না হয়, সেই মুহূর্তে কিন্তু ডক্টর ওই চেক আপের ওপর বেস করেই কিন্তু আপনার ট্রিটমেন্ট করবে, যার প্রভাবে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট হয়ে থাকে, যার ফলে আপনার পেশেন্টের কিন্তু মৃত্যুও হতে পারে, বা যে রোগটা নেই সেই রোগটাও তার মধ্যে কিন্তু আগমন করতে পারে। অর্থাৎ সবই কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টারগুলোর দয়ায়। তো আমি একটি কেস নিয়ে কথা বলবো। একটি 11th ইয়ার্সের বাচ্চা, তো তার পায়ে মালাই চাকির স্থানে একটি ছোট লাম্প টাইপ হয়, তো ব্যথা হয় হালকা। তো এমনি কোনো প্রবলেম নেই, তার হাঁটা চলা খেলাধুলা সব কিছুতেই ঠিক আছে, কিন্তু লাম্পটা একটা এক্সট্রা। তো তার গার্জেন যথারীতিভাবে ডক্টর দেখায়। তো ডক্টর দেখানোর পরে ডক্টর কিছু চেক আপ দেন, ভিটামিন ডি, ট্রাইগ্লিসারাইড, তার সাথে ইউরিক অ্যাসিড, থাইরয়েড ফ্যামিলি, ক্লোরাইড। তো চেক আপগুলো করানো হয় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে, নাম করা ডায়াগনস্টিক সেন্টার হেলথ ইটিসি। তাহলে এবার আমরা দেখে নিই যে রিপোর্ট কি বলছে। তো প্রথমত যখন রিপোর্ট করানো হয়, ট্রাইগ্লিসারাইড থাকে রিপোর্টের মধ্যে, তো সেই রিপোর্টটি করা হয় হেলথ ইটিসি থেকে প্রথম 26/4 মানে এপ্রিল 2022। তো ওরা রিপোর্টে যেটা লেখেন, রেজাল্ট হলো দেখুন 330 mg, যেটা নর্মাল থাকা উচিত একটা মানুষের 150 to 199, 200 থেকে 499 কিন্তু হাই। তো 11 বছরের বাচ্চার যদি 330 দেখায়, এটা খুবই মানে অনেকটাই রিস্ক এবং খুবই ভয়ানক ব্যাপার।
তো তারপর যখন ওই রিপোর্টটি নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়, ডক্টর দেখেই কিন্তু সে কিছু মেডিসিন প্রেসক্রাইব করেন। তো সেই মেডিসিনের মধ্যে একটি ছিল লিপিগার্ড, এরকমই নামটা, দেখুন আপনারা। তো ওটা ট্রাইগ্লিসারাইডের জন্য দেওয়া হয়, হার্টের জন্য। তো তারপর যখন আমি পেশেন্টটিকে দেখি, তো তখন তার বাবা মা আমাকে প্রশ্ন করে যে হার্টের তো সমস্যা হওয়ার কথা নয়, আপনি বলেছিলেন, তো সেখানে কেন দেখাচ্ছে এই সমস্যাটা এত পরিমাণে বেড়ে গেল ট্রাইগ্লিসারাইড। তো আমি যখন দেখলাম, তো আমি তখন তাকে বললাম যে আপনি এক কাজ করুন, এটা ভুল আছে, হবার সম্ভাবনা নেই। জাতকের হলে শারীরিক সমস্যা, হ্যাঁ একটু জয়েন্ট পেন হতে পারে, চোখের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে, বাট হার্টের সমস্যা দেখাচ্ছে না। তো জাতকের লগ্ন হলো মীন লগ্ন আর সিংহ রাশি। তো তারপর যখন সুরক্ষা থেকে চেক করা হয় সেকেন্ড টাইম, 3 মে 2022, তখন রিপোর্টে আসে 102 ট্রাইগ্লিসারাইড। তো আমার কাছে যখন রিপোর্টটি নিয়ে আসে, তখন আমি দেখে বললাম যে দেখুন, এই রিপোর্টটি ডাক্তারের কাছে নিয়ে গেলে কোনো লাভ হবে না, কারণ একজন 102 আর একজন 330, হিউজ ডিফারেন্স। তো ডাক্তার কিন্তু আরও একটা রিপোর্ট চাইবে। তো তৎক্ষণাৎ তারা আবার ভিআইপি অ্যাপেক্সে গিয়ে আর একটা রিপোর্ট বানায় 5 তারিখে, 5 মে 2022। তারপরে সেই রিপোর্টে দেখা যায় যে ওখানেও রিপোর্টে 105 আসে রেজাল্ট, ট্রাইগ্লিসারাইড 105। তো তারপর যখন তারা দেখাতে যান, তখন ডক্টরবাবু প্রথমেই যে মেডিসিনটি প্রেসক্রাইব করেছিলেন ওটা আগে কেটে দেয়, যে এটা খাওয়াননি তো, বা খাইছেন কি জিজ্ঞেস করতে আরম্ভ করে। তো তারা বললো না, আমরা খাওয়াইনি, এখনও স্টার্ট করিনি, বাট আমরা কিনেছি। তো ডাক্তারবাবু বললো না না, এটা লাগবেই না, কারণ ওর যা ট্রাইগ্লিসারাইড আছে সাফিসিয়েন্ট। মীন লগ্ন, রাশি হলো আপনার সিংহ রাশি। তো তার দশা অনুযায়ী বা বাকি গ্রহ নক্ষত্র অবস্থান অনুযায়ী যেটা দেখলাম আমি, তার কিন্তু কোনোরূপ হার্টের কোনো সমস্যা দেখাচ্ছে না। পায়ে একটা লাম্প আছে মালাইচাকের নিচের দিকে, সেটারই একটা সমস্যা, এছাড়া কোনো সমস্যা কিন্তু দেখাচ্ছে না। আর এমনি নর্মালভাবে তার দেখতে গেলে একটু জয়েন্ট পেন হতে পারে, বা ঠান্ডা লাগার যোগ সেরকম নেই, একটু পেটের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্যে একটু সমস্যা আছে, এগুলো আমার বেরিয়েছে, চোখের সমস্যা একটু বেরিয়েছে। তো ডক্টর দেখুন আপনাকে অনেক রকম চেক আপ দেবে। তো আপনি যদি কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নেন এবং সেইভাবে যদি আপনি জ্যোতিষী পরামর্শ অনুযায়ী যদি আপনি আপনার চেক আপগুলোও করান, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আপনার জ্যোতিষী কিন্তু আপনার কুণ্ডলী দেখে একটা ডায়াগনোস করতে পারে যে আপনার কী রোগ হতে পারে, বা একটা সিদ্ধান্তে আসতে পারে যে কী রোগ হওয়ার সম্ভাবনা আছে। সেইভাবে যদি আপনি চেক আপ করান, তাতে কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্টটা পাবেন বা চিকিৎসা। তাহলে দেখুন, আজ যদি এখানে কোনো দরিদ্র বা খুব গরিব মানুষ যদি হতেন, তাহলে সে হয়তো ওই হেলথ ইটিসি থেকে যে রিপোর্টটি করেছেন তার উপর বেস করেই কিন্তু ট্রিটমেন্ট করতেন। তো স্বাভাবিক কী হতো, যে রোগটা নেই সেই রোগটাই শরীরের মধ্যে তৈরি হতো, এবং তার ধীরে ধীরে কিন্তু সে হার্টের সমস্যা বা হার্টের প্রবলেমের দিকেই এগোতো। তাহলে আপনি ভাবুন, আজকে ডক্টরকে আমরা যেমন দোষ দিই, তো ডক্টর খারাপ ট্রিটমেন্ট করার আগে বা ভুল ট্রিটমেন্ট করার আগে সর্বস্ব দোষী বা সবথেকে বেশি যারা গিল্টি, মানে প্রবলেম ক্রিয়েট করে, তারা হলো ডায়াগনস্টিক সেন্টার। তো এই জন্যই ভিডিওটি বানানো আপনাদের উদ্দেশ্যে, যে আপনারা যখন কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেন, দেখে ভালো করে ভেবে চিন্তে যান। অন্তত এইরকম জায়গায় যাবেন না যারা এতটাই ভুল পরিমাণে আপনাকে রিপোর্ট দেবে, যার ফলে আপনার কিন্তু সমস্যা হতে পারে বা মৃত্যু মুখে আপনি কিন্তু এগিয়ে যেতে। তো পয়সা খরচা করে নিজের জীবনকে আপনি হারাবেন না নিশ্চয়ই। এইরকম বহু কেস আমার কাছে আছে, এর আগেও এসেছিল বছর 2 আগে। একটি মহিলা অ্যাপেক্স, আমরি এবং মৌলিক বাজার নিউরোসায়েন্সে দেখায়। তো নিউরোসায়েন্স ওটাকে জিজ্ঞাসা মার্ক করে দেয়
রোগটা আইডেন্টিফাই করতে পারে না। অ্যাপোলো আমরি সঠিকভাবে কিছু আমাকে পেশেন্টের গার্জেন বলেননি, তবে ওরাও ট্রিটমেন্টটা করতে পারে না। তো ভর্তি করতে বলেছিলেন মেবি, আমার যতটা মনে আছে। তো যখন আমার কাছে আসলেন, তো আমি দেখে ওনাকে আইডেন্টিফাই করলাম নার্ভের সমস্যা এবং ইএনটির প্রবলেম। ইএনটির মধ্যে আমি কানটা ধরেছিলাম যে কানের সমস্যা আছে আর নার্ভের সমস্যা আছে। তো আমি ওদের অ্যাডভাইস করেছিলাম যে আপনারা ব্যাঙ্গালোর চলে যান বা বাইরে চলে যান, কলকাতার বাইরে ট্রিটমেন্ট করান। তো তারা যখন ব্যাঙ্গালোর যায়, ওখানে নিনহান্সে ট্রিটমেন্ট করায়, সেখানে কিন্তু নার্ভের সমস্যাই বেরোয়। MOG মগ বলে একটি রোগ, নার্ভের সমস্যা, আর ইএনটির একটু সমস্যা ছিল কানে। তো এই রোগটি নাকি পৃথিবীর মধ্যে খুবই কম লোকের হয়, যার কোনো মেডিসিন নেই। তো ভ্যাকসিন দেওয়া হয়েছিল ওনাকে, পরপর উনি 3 বছর গেছেন। ওনাকে এটাও বলা হয়েছিল যে 3 বছর পর যদি কোনো রকম সমস্যা না হয় বা যদি উনি অজ্ঞান হয়ে যেতেন, সেটা যদি না হয় সেন্সলেস, তাহলে ওনাকে আর যাবার দরকার নেই, উনি ভালো হয়ে গেছেন। তো বর্তমান সময় কিন্তু উনি ভালো রয়েছেন, কোনো সমস্যা নেই। তো আমি বলবো আপনাদের সবসময়ের জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। যখন আপনি দোটানে ভুগবেন বা আপনারও মনে হবে যে এই রোগটা আমার হওয়ার নয় বা হলো কীভাবে, বা আমার মনে হচ্ছে রিপোর্টটা ভুল, তখন আপনি কিন্তু কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। সেই জ্যোতিষী কিন্তু আপনার হরোস্কোপ দেখে কী রোগ হতে পারে সেটি কিন্তু জানাতে আপনাকে পারে। 100%ই কিন্তু আপনাকে সাহায্য করতে পারে, তবে ভালো জ্যোতিষী হতে হবে। ভালো থাকবেন, শুভরাত্রি, ভালো থাকবেন।